লাস্ট একটা থিওরি হচ্ছে যে মাল্টিপল ফোর্সের রেজাল্টেন্ট কখন জিরো হয়। এটা তোমরা অলরেডি বুঝো যে এখানে যদি একটা এক্স ওয়াই প্লেন থাকে, আমরা সবসময় কলেজ লেভেলে সবই হচ্ছে সেম প্লেনে কনসিডার করি। যখন ভার্সিটিতে উঠবা, যদি ইঞ্জিনিয়ারিং পড়ো, তখন তুমি এটা দেখবা যে কোপ্ল্যানার না হইলে তখন কীভাবে ট্রিট করতে হয়। সো এক্স ওয়াই প্লেনে যদি এরকম কিছু এই অরিজিনে যদি কয়েকটা ফোর্স কাজ করে, সাপোজ দিস ওয়ান, এটা একটা, এটা একটা, এটা আর একটা, তারপর এদিকে একটা, এই একটা, আর এই একটা। সো সাপোজ এটা হচ্ছে F1, এটা হচ্ছে F2, এটা F3, এটা F4, এটা F5, এটা আলফা, এটা বিটা, এটা গামা, এটা ডেল্টা, এটা মানে এখানে অ্যাঙ্গেল দেওয়ার দরকার নেই এরকম। সো মানে প্রত্যেকটার অ্যাঙ্গেলগুলো আমরা জানি। এই অ্যাঙ্গেল হচ্ছে এটা θ1, তারপর F2 অ্যাঙ্গেল ক্রিয়েট করে হচ্ছে, সরি, F2 অ্যাঙ্গেল ক্রিয়েট করে θ2, এটা θ2 দেই। তারপর F3 অ্যাঙ্গেল ক্রিয়েট করে θ3, তারপর F5 এদিকে অ্যাঙ্গেল ক্রিয়েট করে সাপোজ θ5, তারপর এটা F6 এদিকে অ্যাঙ্গেল ক্রিয়েট করে θ6, আর F4 সাপোজ এই দিক থেকে অ্যাঙ্গেল ক্রিয়েট করে θ4। সো ওরা কখন ইকুইলিব্রিয়ামে থাকবে, তুমি ফার্স্ট অফ অল ওদের রেজাল্টেন্টের এক্স কম্পোনেন্ট বের করবা, অ্যান্ড সেটা সমান জিরো আসলে, সেটা সমান যদি জিরো আসে সেটা দেখবা, অ্যান্ড আর ওয়াই বের করবা, সেটাও যদি জিরো আসে তাহলে তুমি বলবা যে এই সব কয়টা ফোর্স ইকুইলিব্রিয়ামে আছে। কথা হচ্ছে এইটা দিয়েই তো আমরা সব ম্যাথ করতে পারি, তিনটা ফোর্সের জন্য তো এটা ট্রু। লামিস থিওরেম কেন শিখলাম, দেখা যায় অনেক সময় সিচুয়েশন এমন হয় যে ওইখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ধরাটা অনেক টাফ, তো তখন লামিস থিওরেম খুব হ্যান্ডি, আমরা ম্যাথ করতে গেলেই দেখব। আমি নিজেও আগে সবসময় এরকম আর এক্স আর ওয়াই ধরে করতাম, মানে যতদিন স্ট্যাটিক্স শিখি নাই, নিউটনিয়ান মেকানিক্সের সব ম্যাথই এভাবে করতাম। বাট পরে যখন লামিস থিওরেম শিখছিলাম তখন আমি দেখা গেছে ম্যাক্সিমাম টাইম লামিস থিওরেম প্রেফার করছি, কারণ ওইটা ইজি টু অ্যাপ্লাই। ওকে, সো তুমি এখানে আর এক্স বের করবা অ্যান্ড আর ওয়াই বের করবা, অ্যান্ড সেটা ইকুয়াল জিরো লিখবা। ক্লিয়ার? মানে এখানে আর এক্স হচ্ছে সামেশন অফ অল এফ আই কস থিটা আইস, আর আর ওয়াই হচ্ছে সামেশন অফ অল এফ আই টাইমস সাইন থিটা আইস। সো আমরা এখন ইকুইলিব্রিয়ামের সাফিসিয়েন্ট অ্যান্ড নেসেসারি কন্ডিশনগুলো জানি, যে কখন কয়েকটা ফোর্স ইকুইলিব্রিয়ামে বা সাম্যাবস্থায় থাকবে। এখন এই চ্যাপ্টার পড়ার জন্য আমাদের অ্যাকচুয়ালি বেশ কিছু এক্সাম্পল দেখতে হবে, আর আমাদের আরেকটা জিনিস পারতে হবে, সেটা হচ্ছে ড্রয়িং ফ্রি বডি ডায়াগ্রাম। এগুলো কিন্তু বইতে নাই, ঠিক আছে? ড্রয়িং ফ্রি বডি ডায়াগ্রাম, আমাদের সবারই এই আইডিয়াগুলো একটু ভেগ থাকে নিউটনিয়ান মেকানিক্স পড়ার পরেও। সো আমি এখানে এগুলো আবার একটু রিভাইজ দেব। সো আমরা একটা একটা করে এক্সাম্পল দেখি। যে ফার্স্ট এক্সাম্পল হচ্ছে যে ওই যে ফ্লোরের উপর একটা অবজেক্ট রাখছিলাম, সেটার এক্সাম্পলটা এখানে নিয়ে আসি। সো একটা ফ্লোরের উপর একটা অবজেক্ট রেস্টে আছে বা স্থির আছে, এটা যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, এখানে অ্যাকচুয়ালি অবজেক্ট আছে একটা, সেই অবজেক্টটার উপর কি কি ফোর্স কাজ করতেছে? দুইটা ফোর্স। একটা হচ্ছে ওই যে নর্মাল ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য সারফেস বা অভিলম্ব বল বা প্রতিক্রিয়া বল, আর এদিকে হচ্ছে ওয়েট। এটা হচ্ছে এই অবজেক্টটার ফ্রি বডি ডায়াগ্রাম। আর এই যে সারফেসটা আছে, এই সারফেসটার উপর ফোর্স কাজ করতেছে অনলি একটা, এটা হচ্ছে এই অবজেক্টটা ওর উপর যে নর্মাল ফোর্সটা অ্যাপ্লাই করতেছে সেটা। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট এক্সাম্পল। অ্যান্ড ফার্স্ট এক্সাম্পলে এটা যেটা হয়, যদি এই অবজেক্টটা এখানে স্টেশনারি থাকে, তার মানে এই অবজেক্টটার উপর যে দুইটা ফোর্স কাজ করতেছে তারা ইকুইলিব্রিয়ামে আছে, তাদের রেজাল্টেন্ট জিরো। অ্যান্ড এখান থেকে আমরা বলতে পারি এন ভেক্টর ইজ ইকুয়াল টু নেগেটিভ ডাব্লু ভেক্টর। সো এখান থেকে একটা আইডিয়া পাওয়া যায় যে এন আর ডাব্লুর ভ্যালু সেম, বাট তারা ইকুয়াল অ্যান্ড অপোজিট। এটা একদম বেসিক এক্সাম্পল যেটা, সেটা। দেন সেকেন্ড এক্সাম্পল, এবার আমরা দেখব যদি একটা ইনক্লাইন্ড প্লেনের উপর থাকে। সো আমরা এখানে একটা ইনক্লাইন্ড প্লেন ড্র করি, একটা আনত তল। কারো যদি নিউটনিয়ান মেকানিক্স এগুলোর প্রবলেম থেকেও থাকে, এই চ্যাপ্টার পড়ার পর এটা ক্লিয়ার হয়ে যাবে, আর সমস্যা হবে না। সো একটা আনত তল বা একটা ইনক্লাইন্ড প্লেনে একটা অবজেক্টকে রাখলে কি হয়? সো তখন
আমার এখানে অবজেক্ট ওয়াইজ চিন্তা করতে হবে যে ফার্স্ট অফ অল আমরা এখানে এই ইনক্লাইন প্লেনটাকে কমপ্লিটলি স্টেশনারি ধরতেছি, যে এটা ফিক্সড, এটার উপর একটা অবজেক্টকে আমি রেখে দিলাম, সো তার কি অবস্থা হবে। সো এই অবজেক্টের উপর কয়টা ফোর্স কাজ করতেছে বলো তো? এই অবজেক্টের উপর দুইটা। সো একটা ফোর্স হচ্ছে এই দিকে, উইচ ইজ দ্য নর্মাল ফোর্স, আর আরেকটা ফোর্স হচ্ছে নিচের দিকে। সো আমরা এইখানে না ড্র করে একটু সাইডে আলাদা করে ড্র করি, যে আমরা এই অবজেক্টটাকে এইখানে আবার একটা রেপ্লিকা আঁকলাম, অ্যান্ড এই অবজেক্টের উপর দুইটা ফোর্স কাজ করতেছে, একটা হচ্ছে এই যে পারপেন্ডিকুলার ডিরেকশনে এন, আর আরেকটা হচ্ছে এই নিচের ডিরেকশনে ডাব্লিউ। ক্লিয়ার? অ্যান্ড এই দুইটা ফোর্সের একটা রেজাল্টেন্ট তার উপর কাজ করবে। এখানে আমরা স্টেশনারি বা ইকুইলিব্রিয়াম নিয়ে ডিসকাস করতেছি না, এটা জাস্ট ইন জেনারেল একটা ফ্রি বডি ডায়াগ্রাম কীভাবে আঁকতে হয় সেটার লেসন। ওকে, আর এই যে অবজেক্টটা আছে, এই যে আমাদের একটা ইনক্লাইন্ড প্লেন আছে, সেই ইনক্লাইন্ড প্লেনটার উপর কি কয়টা ফোর্স কাজ করতেছে বলো তো? এটার উপর কয়টা ফোর্স কাজ করতেছে? এনিওয়ান? এই অবজেক্টটাকে এখানে রাখলাম, না একটা কাজ করতেছে, শুধুমাত্র নর্মাল ফোর্স। ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের নর্মাল ফোর্স। তুমি যদি আরেকটু ব্রড সিনারিওতে চিন্তা করতে চাও, তাহলে আমি যদি এখানে আরেকটু স্পেসিফিক করে বলি যে এখানে এটা যদি একটা ফ্লোরের সাথে থাকে, তখন অ্যাকচুয়ালি এই যে ইনক্লাইন্ড প্লেনটা, তার উপর টোটাল 3টা ফোর্স কাজ করতেছে, সরি টোটাল 4টা ফোর্স কাজ করতেছে। একটু সারপ্রাইজিং যে আমি একটু আগে বললাম এটার উপর একটা ফোর্স কাজ করতেছে, বাট সেটা হচ্ছে এই ছোট সিনারিওতে। বাট যদি আমি এটাকে বড় সিনারিওতে দেখি, তাহলে এটার উপর আসলে 4টা ফোর্স কাজ করতেছে। কি কি আমি একটু বলি। ফার্স্ট অফ অল, এই অবজেক্টটা ওর উপর একটা নর্মাল ফোর্স অ্যাপ্লাই করতেছে, এদিকে এন। তারপর ওর নিজের ওয়েট কাজ করতেছে নিচের দিকে। তারপর ওর ওর উপর এই সারফেসটা একটা রিয়াকশন ফোর্স বা আরেকটা নর্মাল ফোর্স অ্যাপ্লাই করতেছে এন প্রাইম। অ্যান্ড এই অবজেক্টটা এখানে স্টেশনারি আছে, তার মানে এই ফ্লোরের সাথে ওর সাম সর্ট অফ একটা ফ্রিকশন আছে। আদারওয়াইজ এই অবজেক্টটাকে এখানে রাখলে এই উপরের ইনক্লাইন প্লেনটা একটু স্লিপ কেটে পিছিয়ে চলে যেত। সেটা যায় নাই কেন? কারণ এইখানে একটা ফ্রিকশন ফোর্স কাজ করতেছে। সো এই টোটাল 4টা ফোর্স কাজ করতেছে আমাদের এই ইনক্লাইন প্লেনটার উপর, বা এই অবজেক্ট, এটাকে বলে ওয়েজ। সো এই ওয়েজটার উপর আমাদের টোটাল 4টা ফোর্স কাজ করতেছে। ক্লিয়ার? বাট আমাদের অ্যাকচুয়ালি ব্রড সিনারিওটা দেখার দরকার নেই, আমরা শুধু এইখানে এই একটা ইনক্লাইন্ড প্লেন আর সেটা স্টেশনারি ধরে নিই, আমরা শুধু অবজেক্টটার উপরে কি কি ফোর্স আছে সেটা চিন্তা করলেই হবে। এইটা একটা এক্সাম্পল। দেন আমরা এই এক্সাম্পলটাকেই একটু চেঞ্জ করে এক্সাম্পল 3-তে আসি। এক্সাম্পল 3-তে হচ্ছে যদি এখানে একটা, এবার আমি ধরো আচ্ছা এক্সাম্পল 2টা আমি আরেকটু ফার্দার এক্সপ্লেন করি। সেটা হচ্ছে এটার উপর যদি এরকম দুইটা ফোর্স কাজ করে, তখন দুইটা ফোর্স দেখো তারা কিন্তু ইকুয়াল অ্যান্ড অপোজিট না। সো অবশ্যই তাদের একটা রেজাল্টেন্ট কাজ করবে। সো রেজাল্টেন্টটা কি হবে? এখানে এই যে ইকুইভ্যালেন্ট সাইন দিয়ে আমি এটা রেজাল্টেন্টটা ড্র করতেছি। রেজাল্টেন্টটা হবে এই যে এই দুইটাকে যদি আমি প্যারালেলোগ্রাম ল দিয়ে চিন্তা করি, এদিকে একটা ফোর্স, রাইট? সো এই অবজেক্টটার নিট ফোর্সটা হবে এই দিকে, অ্যান্ড এর জন্যই এই অবজেক্টটাকে তুমি এইখান থেকে স্লাইড করতে দেখবা। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? সো আমরা একটা অবজেক্টের উপর এই যে দুইটা ফোর্স কাজ করে, অ্যান্ড দেখি যে এই এন আর ডাব্লুর রেজাল্টেন্ট হিসেবে এই অবজেক্টটা আস্তে আস্তে স্লাইড করে করে নিচে নামে। এবার আমরা এই এক্সাম্পলটাকে একটু স্লাইটলি চেঞ্জ করব। এবার আমরা এটার ইকুইলিব্রিয়াম একটা এক্সাম্পল দেখি, যে সাপোজ এইখানে একটা পুলি লাগানো আছে, অ্যান্ড সেই পুলি দিয়ে আমি এই অবজেক্টটাকে একটা স্ট্রিং দিয়ে লাগাই রাখছি, আর এটা এখানে স্টেশনারি আছে। এখন এই উপরের অবজেক্টটার উপর কয়টা ফোর্স কাজ করতেছে বলো তো? এই অবজেক্টটার উপর কয়টা ফোর্স কাজ করতেছে? 3টা কি কি? একটা হচ্ছে নর্মাল ফোর্স, এই দিকে হচ্ছে নর্মাল ফোর্স, তারপর এই দিকে হচ্ছে এই স্ট্রিং এর টেনশন ফোর্স, যেটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে লিখব, আর এই নিচের দিকে হচ্ছে এমজি।
বা ডাব্লিউ। অ্যান্ড এই তিনটা ফোর্সের রেজাল্টেন্ট যদি আসলেই 0 হয় তখন এই অবজেক্টটা এখানে স্টেশনারি থাকবে। ক্লিয়ার? আচ্ছা, স্ট্রিংয়ের টেনশন ফোর্স নিয়ে আমি একটু শর্টলি কথা বলি যে স্ট্রিংয়ের টেনশন ফোর্সটা আসলে কীরকম কাজ করে। সাপোজ এখানে একটা সিলিং থেকে তুমি একটা অবজেক্টকে ঝুলাই দিছো, আর এই জায়গাতে একটা অবজেক্ট সাসপেন্ডেড আছে। সো স্ট্রিংয়ের টেনশন ফোর্সটা হচ্ছে এই স্ট্রিংয়ের ভিতর দুই ডিরেকশনেই কাজ করে, মানে প্রত্যেকটা টাইনি সেগমেন্টে স্ট্রিংয়ের টেনশন ফোর্সটা দুই দিকে কাজ করে, পেয়ার ওয়াইজ, মানে অ্যাকশন রিয়াকশন পেয়ার হিসেবে কাজ করতেছে এটার ভিতরে। জিনিসটা একটু কনফিউজিং লাগতে পারে, আমি আবার বলি। একটা এরকম একটা স্ট্রিং আছে, এখন সেইটার উপর ধরো আমি এদিক থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম উইচ ইজ 10 নিউটন, আর এদিক থেকে আরেকটা ফোর্স অ্যাপ্লাই করলাম 10 নিউটন। এই ওয়্যারটা কোনো দিকেই সরবে না, বা এই স্ট্রিংটা বা সুতাটা কোনো দিকে সরবে না, ফাইন। বাট না সরলেও ওর ভিতরে একটা টেনশন ফোর্স কাজ করবে, অ্যান্ড সেই টেনশন ফোর্সের ভ্যালু হবে এই দুইটা ফোর্সের মধ্যে যেটা ছোট সেটার সমান। সাপোজ এই দুইটা ফোর্সের মধ্যে একটা যদি 15 নিউটন হইতো, তখন আমরা কি দেখতাম জানো? আমরা তখন দেখতাম যে এই ওয়্যারটা বা এই স্ট্রিংটা একদিকে সরবে, সেটা হচ্ছে এই যে ওর উপর দুই দিকে দুইটা ফোর্স, একটা 10 নিউটন আর একটা 15 নিউটন। সো এটার জন্য দেখা যাবে ওর উপর নিট একটা ফোর্স কাজ করবে যেটা হচ্ছে 5 নিউটন। এই অবজেক্টটা বা এই স্ট্রিংটা ডান দিকে 5 নিউটন ফোর্সে যেতে থাকবে এদিকে, আর ওর ভিতর টেনশন কাজ করবে এই যে দুইটা ফোর্সের মধ্যে যেটা ছোট ছিল 10 আর 15, তার মধ্যে যেটা ছোট সেইটা হচ্ছে ওর ভিতরকার টেনশন ফোর্স। এখন এখানে ব্রডার সিনারিওটা কি, আমি যদি এটাকে ডিপলি দেখতে চাই আসলে কি হচ্ছে। একটা স্ট্রিং হচ্ছে একটা কন্টিনিউয়াস সেগমেন্ট অফ ম্যাস, কন্টিনিউয়াস না মানে এরকম অনেক টাইনি মলিকিউল পাশাপাশি বসে একটা তোমার একটা বড় স্ট্রিং ক্রিয়েট করছে, রাইট? অ্যান্ড তারা স্ট্রাকচারালি কীভাবে কানেক্টেড, তাদের মধ্যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আছে, তাদের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের ইন্টারমলিকুলার ফোর্স আছে। সো আমি যখন যে কোনো একটাকে টান দিব, ইলাস্টিসিটির জন্য এই অবজেক্টটা এইদিকে একটা এই ইলাস্টিসিটির জন্য এই মলিকিউলটা এইদিকে একটা ফোর্স ফিল করবে, আর সে যখন এইদিকে একটা ফোর্স ফিল করে এইদিকে আসতে চাবে, তার পাশের জন্য আবার ইলাস্টিসিটির জন্য এইদিকে একটা ফোর্স ফিল করবে। সো প্রত্যেকটা মলিকিউলের উপরেই তুমি দেখবা যে আসলে বোথ সাইডে দুইটা করে ফোর্স ক্রিয়েট হইতেছে, যেটার জন্য তার কোনো অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, বাট সে একটা টেনশনের মধ্যে আছে, মানে তার দুই সাইড থেকেই একটা ফোর্স কাজ করতেছে, মানে তাকে টানার ট্রাই করা হইতেছে। ওকে, সো এরকম করতে করতে এই ফোর্সটা এখান থেকে এক সাইডে দুই সাইডেই যদি সেম ফোর্স অ্যাপ্লাই করি, দুই সাইডে যদি সেম অ্যামাউন্টের ফোর্স কাজ করি অ্যাপ্লাই করি, তখন প্রত্যেকটা মলিকিউল বামের দিকে 10 নিউটন ফোর্স আবার ডানের দিকে 10 নিউটন ফোর্স ফিল করবে, বাট তার কোনো নিট রেজাল্টেন্ট হবে, মানে ডিসপ্লেসমেন্ট হবে না। সো ওভারঅল এই পুরা স্ট্রিংটার ভিতরে একটা ফোর্স কাজ করবে টি, যেটা হচ্ছে এই দুইটা ফোর্সের সমান। এখন যে কোনো একটা যদি বেশি হয়, তখন এই 10 নিউটনের এই 15 নিউটনটা দুইটা সেগমেন্টে ডিভাইড হবে, একটা হচ্ছে 5 নিউটন আর একটা হচ্ছে 10 নিউটন। সেই 10 নিউটন ওই যে আগের মতো ব্যালেন্সড, প্রত্যেকটা মলিকিউলে ব্যালেন্সড, আর এক্সেস থেকে গেল 5 নিউটন, সেই 5 নিউটন ইউজ করে ও সামনের দিকে আগাবে। এই হচ্ছে স্ট্রিংয়ের টেনশনের রিজন। ক্লিয়ার? এখন একটা স্ট্রিং টেনশনে আছে, সো এখানে আমরা একটা স্ট্রিংকে যে সিলিং থেকে সাসপেন্ড করলাম, ঝোলাই দিলাম, অ্যান্ড একটা অবজেক্টকেও সাসপেন্ড করলাম। সো এই অবজেক্টটার পার্সপেক্টিভে চিন্তা করো, এই অবজেক্টের উপর কয়টা ফোর্স কাজ করতেছে? দুইটা। একটা হচ্ছে নিচের দিকে তার ওয়েট ফোর্স, আর একটা হচ্ছে উপরের দিকে তার এই স্ট্রিংটা যে টেনশন ফোর্সটা ক্রিয়েট করতেছে সেটা। অ্যান্ড সবসময় মনে রাখবা একটা স্ট্রিং একটা অবজেক্টের উপর সবসময় অবজেক্টটা থেকে আউটওয়ার্ড ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করে। ক্লিয়ার? কারণ দেখো একদম এই স্ট্রিংটাকে যদি আমরা জুম করে দেখি, একদম স্ট্রিংয়ের নিচে যে মলিকিউলটা আছে সেইটার সাথে এই যে আমি যদি বক্সটা লাগাই, এই বক্সটা এই মলিকিউলটাকে টান দিচ্ছে নিচের দিকে। ওকে, মানে এই মলিকিউলটাকে টান দিচ্ছে নিচের দিকে, অ্যান্ড অ্যাজ আ রিয়াকশন ফোর্স নিউটনস থার্ড ল অনুযায়ী এই মলিকিউলটা এই অবজেক্টটার উপর টান দিচ্ছে উপরের দিকে। ক্লিয়ার? সো এর জন্য এই অবজেক্টটার উপর আমার টেনশন ফোর্সটা কাজ করে উপরের দিকে, মানে যে কোনো একটা অবজেক্টের সাথে তুমি যদি যে কোনো একটা সুতা লাগাও,
সবসময় টেনশন ফোর্সটা ওই অবজেক্টটা থেকে বাইরের দিকেই কাজ করবে। কখনোই এমন হবে না যে একটা সুতা এরকম লাগাইছো আর সেই টেনশনটা ভিতরের দিকে কাজ করছে, এটা কখনোই হবে না। ক্লিয়ার? সো এই হচ্ছে টেনশন ফোর্সের আইডিয়া। অ্যান্ড এই অবজেক্টের উপর এই যে দুইটা ফোর্স কাজ করতেছে, টি অ্যান্ড এমজি, এই টি আর এমজি যখন ব্যালেন্সড তখন এই অবজেক্টটা এখানে স্টেশনারি থাকে। যে কোনো একটা যদি বেশি হয় অবজেক্টটা নিচের দিকে নামে, অথবা যে কোনো এই টেনশন যদি বেশি হয় তখন অবজেক্টটা আস্তে আস্তে উপরের দিকে উঠে। ক্লিয়ার? ধরো একটা অবজেক্টের উপর যদি তার ওয়েট থেকে বেশি টেনশন ফোর্স ক্রিয়েট করা হয়, যেটা হচ্ছে তুমি যখন একটা অবজেক্টকে টেনে উপরে উঠাও, ধরো একটা অবজেক্টকে রশি দিয়ে টেনে টেনে উঠাচ্ছ, তখন আসলে তুমি তার ওয়েট থেকে বেশি টেনশন ক্রিয়েট করতেছো। সো এটা ব্যালেন্সড থাকতেছে না, আর এখানে একটা নিট রেজাল্টেন্ট ক্রিয়েট হচ্ছে যেটা আপওয়ার্ড। সো আমরা এইগুলো আস্তে আস্তে মানে ম্যাথ করতে করতে অ্যান্ড অ্যাপ্লিকেশন দেখতে দেখতে শিখবো। আর এগুলো আমাদের আগেও একটু আইডিয়া ছিল নিউটনিয়ান মেকানিক্স যখন পড়ছি। সো এখানে অ্যাকচুয়ালি তিনটা ফোর্স কাজ করতেছে। টেনশন ফোর্স, এই যে সবসময় অবজেক্টটা থেকে আউটওয়ার্ড, নর্মাল ফোর্স এই সারফেসের উপর পারপেন্ডিকুলার, আর ওয়েট ফোর্স একদম স্ট্রিক্টলি ডাউনওয়ার্ড। ওকে, এটা হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে টি, এটা হচ্ছে এল। অ্যান্ড এই তিনটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে এই অবজেক্টটা এখানে স্টেশনারি থাকবে। আচ্ছা, এর পরের সিচুয়েশনটা দেখি। এটা ছিল এক্সাম্পল 3, আমরা এক্সাম্পল 4-এ যাই। একটা সারফেসের উপর, এরকম একটা সারফেসে আমরা একটা অবজেক্টকে প্লেস করলাম, এন্ড সেই অবজেক্টের উপর আমি এই দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। তখন ওর ফ্রি বডি ডায়াগ্রামটা কেমন হবে? সো আবারও দেখো, এই অবজেক্টটাকে বাইরে এঁকে নিয়ে আসো, অ্যান্ড এটার উপর এদিকে একটা ফোর্স কাজ করতেছে। এটা ধরো আমি হাত দিয়ে ঠেলা দিচ্ছি, ওকে। আর ওর উপর অলরেডি এই সারফেসটা একটা নর্মাল ফোর্স অ্যাপ্লাই করছে, অ্যান্ড ওর নিচের দিকে কাজ করতেছে এমজি। সো আমরা যাতে এই ফ্রি বডি ডায়াগ্রামগুলো আঁকতে পারি, এখানে যদি আবার বলা হয়তো ফ্রিকশন আছে, তখন এখানে আরও একটা ফোর্স আঁকতাম, যে এটা এখানে ফোর্সটা অ্যাপ্লাই করার পরও দেখা গেল অবজেক্টটা সরে নাই, কারণ এই দিক থেকে একটা ফ্রিকশন ফোর্স আছে। তো তখন আমরা বলবো এই অবজেক্টের উপর 4টা ফোর্স কাজ করতেছে, অ্যান্ড সেই 4টা ফোর্সের রেজাল্টেন্ট 0। আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট সবসময় যেটা করে অভ্যস্ত, যে এই এন আর এমজিটাকে কখনোই কাউন্টে নেই, আমরা ওইটাকে কাট করে দিই। বাট আমি পার্সোনালি বলবো যে এটা কাউন্টে নেওয়া উচিত। তুমি যখন ফ্রিকশনের ম্যাথ করবা তখন তোমার এই নর্মাল ফোর্সটার ভ্যালু জানতে হবে। সো এটা সবসময় কাউন্টে নেওয়া ভালো। কারো কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, এর পরের এক্সাম্পল দেখি 5 নাম্বারটা হচ্ছে, সাপোজ এখানে একটা ওয়াল আছে, এটা বইয়ের ম্যাথ অ্যান্ড আমার বুয়েট এক্সামেও আসছিল। এখানে একটা ওয়াল আছে, আর সেই ওয়াল থেকে একটা স্ট্রিং দিয়ে আমি একটা গোলক বা একটা স্ফিয়ারকে ঝুলাই দিছি, এরকম একটা স্ট্রিং, আর এখানে একটা স্ফিয়ার আছে। আসলে আমি এটা একটু সারপ্রাইজড হয়েছিলাম, বুয়েট এক্সামে স্ট্যাটিক্সের কোশ্চেন সবসময় টাফ হয়, আমার সময় খুবই ইজি হয়ে গেছিল আর কি, মানে একদম বইয়ের ম্যাথই তুলে দিছে। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের একটা সেট আপ। সো বলছে যে এখানে ম্যাথটা ছিল এরকম, যে এখানে এই টেনশনটা কত, আমরা এই ম্যাথ করবো, বাট আপাতত এটার ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করা শিখি। সো এটা একটা সলিড স্ফিয়ার, সেটার উপরে এরকম একটা ইয়া আঁকা আছে, একটা সুতা রাখা আছে। সো এই স্ফিয়ারটার জন্য ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করি। ফার্স্ট অফ অল ওর নিজের ওয়েট কাজ করতেছে নিচের দিকে, এ হচ্ছে ওর ওয়েট ফোর্স, যেটা একদম নিচের দিকে কাজ করে। আর এখানে আরেকটা ফোর্স কাজ করতেছে, এই যে সুতাটা, বাট যদিও সুতাটা উপরে লাগানো, বাট সেটা ম্যাটার করে না, আমরা এটাকে মনে করবো যে এই অবজেক্টটার উপরেই তো। সো এই একটা ফোর্স ডাব্লিউ, এই একটা ফোর্স টেনশন, আর আরেকটা ফোর্স হচ্ছে এই যে সারফেসটার সাথে ওকে টাচে রাখছি, একটা ওয়ালের সাথে টাচে রাখছি, অবশ্যই এই ওয়ালটা ওর উপর একটা রিয়াকশন ফোর্স বা একটা নর্মাল ফোর্স অ্যাপ্লাই করবে, সেই রিয়াকশন ফোর্সটা হবে এদিকে। ক্লিয়ার? সো এই তিনটা ফোর্স এখানে একটা ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করতেছে, আরও লিখতে পারো অথবা এন লিখতে পারো, অ্যান্ড এটা আমরা করবো, এক্সারসাইজে আছে এখানে দেখবো।
ওখানে বের করতে হয় যে এই সুতাটার লেন্থ কত অথবা এই অ্যাঙ্গেলটা কত এটসেট্রা। দেন 6 নাম্বার এক্সাম্পল। 6 নাম্বার এক্সাম্পল হচ্ছে সাপোজ এখানে একটা ইনক্লাইন্ড প্লেন আছে, হ্যাঁ কাউন্টার দিচ্ছে এই যে টি আর ডাব্লু দুইজন মিলে, টি আর ডাব্লুর রেজাল্টেন্ট কাউন্টার দিচ্ছে। হ্যাঁ ওই মানে আমরা বলতে পারি দুইটা, বাট আসলে ডাব্লু যেহেতু একদম পারপেন্ডিকুলারলি নিচে, সো শুধু টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্টটা কাউন্টার দিচ্ছে, বুঝছো? সো এরপর 6 নাম্বারটা দেখো। আচ্ছা আমার ভয়েস কি ঠিক মতো শোনা যাচ্ছে আজকে? আচ্ছা, সো 6 নাম্বার এক্সাম্পলটা এরকম যে সাপোজ একটা ইনক্লাইন্ড প্লেন এই টাইপের, ওকে সো আমরা আবার কন্টিনিউ করি দেখো। সো এখানে একটা ইনক্লাইন্ড প্লেনের উপর আমি যদি একটা এরকম দুইটা অবজেক্ট রাখি, এখন সাপোজ এখানে একটা পুলি আর এখানে একটা অবজেক্ট, অবজেক্ট এ, আর এখানে আরেকটা অবজেক্ট। এন্ড এখানে আমরা সেম সুতাটাকেই এখানে নিয়ে আসছি, মানে আমাদের এই দুইটা সুতা সেম। এই স্ট্রিং এর টেনশন রিলেটেড আরো একটা থিওরি আছে, আমি একটু পরে বলতেছি। আর এখানে একটা অবজেক্ট বি। তো সবসময় মনে রাখবা এই স্ট্রিংগুলার বৈশিষ্ট্য হচ্ছে যে এরকম একটা স্ট্রিং যদি থাকে, মানে সে যদি টেনশনে থাকে, তাহলে তার সব জায়গায় টেনশনটা সেম। যদিও অ্যাকচুয়াল মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল এটা সেম সেম হয় না, এক্স্যাক্টলি সেম হয় না, বাট আমরা এখানে অ্যাকচুয়ালি আইডিয়াল স্ট্রিং নিয়ে চিন্তা করি। আর এই স্ট্রিংটাকে তুমি যদি এরকম কোনো কিছুর উপর দিয়ে ঘুরায়ও নিয়ে আসো, সাপোজ এরকম, তখনও অ্যাকচুয়ালি এটা সমস্যা না। এই স্ট্রিংয়ের সব জায়গায় স্টিল টেনশনটা সেম। তো টেনশন কখন ডিফারেন্ট হইতে পারে? ডিফারেন্ট হয় যদি তুমি এই স্ট্রিংটার কোনো জায়গায় একটা নট ক্রিয়েট করো, মানে একটা গিট, এখানে যদি একটা গিট দাও, কোথাও একটা গিট্টু দাও, তখন এই স্ট্রিংটার দুইটা টেনশন ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে যাবে। সব ডিফারেন্ট নাও হইতে পারে, বাট হওয়ার চান্সই বেশি। ওকে, তখন আমরা মানে দুইটার টেনশনকে ডিফারেন্ট ডিফারেন্ট চিন্তা করব। সো থিওরি হচ্ছে যে কোনো একটা স্ট্রিংয়ের তুমি যদি কোথাও একটা নট বাঁধো, ধরো এরকম একটা স্ট্রিং আসতেছিল, সেটাকে এখানে একটা গিট দিছো, দেন এদিকে আনছো, তখন এই দুইটার টেনশনটা ডিফারেন্ট ডিফারেন্ট হবে। দুইটাকে আমরা দুইটা ডিফারেন্ট সেগমেন্ট হিসেবে চিন্তা করব। বাট একটা আবার ধরো এই এরকম করলা, এই একটা সুতা, সেটার সাথে এখানে একটা গিট দিয়ে এখানে একটা অবজেক্টকে ঝুলাইছো, তখন এই দুইটা সেগমেন্ট আলাদা আলাদা হয়ে যাবে। বাট যদি এটা সেম সুতা হয়, মানে তুমি কোনো ধরনের নট ক্রিয়েট না করো, ধরো এখানে একটা সুতা ছিল এই টাইপের এরকম ঝুলানো ছিল, তুমি কি করলে এখানে একটা ছোট রিং ঝুলাই দিছো, সো রিং ঝুলানোতে এটা কি হবে, এরকম দেখতে হবে, অ্যান্ড রিংটা এখানে থাকবে। তো তখন কিন্তু আমরা অ্যাকচুয়ালি কোনো গিট্টু দিইনি বা কোনো নট ক্রিয়েট করিনি, ওকে, কোনো ধরনের নট ক্রিয়েট করিনি। সো তখন এইখানে আমরা দুইটাতে টেনশনটা সেম ধরবো। সো থিওরি হচ্ছে যে কোনো একটা স্ট্রিংয়ে আমরা যদি কোনো ধরনের নট ক্রিয়েট না করি, তার সব জায়গায় টেনশনের অ্যামাউন্টটা সেম। সো এবার এই এক্সাম্পলটায় আসা যাক, যে এখানে আমাদের এই এ অবজেক্টের জন্য আর বি অবজেক্টের জন্য ফ্রি বডি ডায়াগ্রামটা দেখতে কেমন হবে। সো আমরা যদি এ অবজেক্টটাকে হুবহু এইখানে আবার একবার ড্র করি, এটার উপর তিনটা ফোর্স কাজ করতেছে। ফার্স্ট অফ অল এই সারফেসটা ওর উপর একটা নর্মাল ফোর্স দিচ্ছে, দেন সেকেন্ড অফ অল এইটার উপর একটা টেনশন ফোর্স কাজ করতেছে এদিকে, সেটাকে আমরা টি নাম দিলাম। আমরা বললাম যে এই ওয়্যারের সব জায়গায় টি ফোর্স কাজ করে, সো টি ফোর্স কাজ করতেছে, আর নিচের দিকে কাজ করতেছে ডাব্লিউ। এটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম ফর অবজেক্ট এ। এবার আসি অবজেক্ট বি।
অবজেক্ট বি এর উপর কিন্তু দুইটা ফোর্স কাজ করতেছে, একটা হচ্ছে উপরের দিকে টেনশন ফোর্স, ওই সেম টেনশন ফোর্সটাই, আর নিচের দিকে কাজ করতেছে এমজি, মানে ডাব্লু, ওর ডাব্লু, এটা ডাব্লু এ, এটা ডাব্লু বি। ক্লিয়ার? সো আমরা এখন এই টাইপের সেটআপের জন্য ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে পারবো। এই ফ্রি বডি ডায়াগ্রাম আমরা শিখতেছি কারণ আমাদের ম্যাথ করার সময় এই ফ্রি বডি ডায়াগ্রাম থেকেই ক্যালকুলেশন করতে হয়। দেন 7 নাম্বার, নাম্বারটা হচ্ছে সাপোজ এখানে আমি দুইটা বাউন্ডারি দিলাম অ্যান্ড সেখান থেকে একটা অবজেক্টকে এরকম দুইটা স্ট্রিং দিয়ে ঝুলাই দিলাম, এই একটা স্ট্রিং আর এই আরেকটা স্ট্রিং। দুইটা ডিফারেন্ট স্ট্রিং। সো যেহেতু অলরেডি বলেই দিছে দুইটা ডিফারেন্ট স্ট্রিং, সো তাদের টেনশনগুলো কি ডিফারেন্ট হবে। সো আমি বললাম এটা T1, এটা T2। সো এই অবজেক্টের উপর কি কি ফোর্স কাজ করতেছে, এইদিকে একটা T1, এদিকে T2 আর নিচের দিকে mg। ওর ফ্রি বডি ডায়াগ্রামটা হবে এরকম। আচ্ছা, কেউ যদি জিজ্ঞেস করে আচ্ছা এই বাউন্ডারিটার উপর কি ফোর্স কাজ করতেছে, তখন তুমি বলবে এই বাউন্ডারিটার উপর টেনশন ফোর্স কাজ করতেছে, বাট সেটা এই দিকে। আবার এই বাউন্ডারিটার উপর কি ফোর্স কাজ করতেছে, সেটা হচ্ছে এই দিকে T1। ক্লিয়ার? আর এই অবজেক্টের উপর কি কি ফোর্স কাজ করতেছে, তিনটা। এটা হচ্ছে T1, এদিকে T2 এন্ড এদিকে mg। ক্লিয়ার? সো আমরা এখন একটা সিস্টেমের সবগুলো পোর্শনের ফ্রি বডি ডায়াগ্রামগুলো ড্র করতে পারবো। অ্যান্ড এইসব আইডিয়ার উপর বেস করে কিন্তু ব্রিজ বানানো হয়, ট্রাস বানানো হয়, বড় টাওয়ার বানানো হয়, সবই সেম, মানে একদম এই বেসিক আইডিয়াগুলো থেকেই আসে। মানে ফিউচারে যদি মেকানিক্স পড়ো তখন এগুলো দেখবা। আচ্ছা, দেন 8 নাম্বার এক্সাম্পল। 8 নাম্বার এক্সাম্পল হচ্ছে যে সাপোজ এখানে একটা সারফেস আছে এই টাইপের, এটা একটা টেবিলের অংশ ধরতে পারো, আর সেখানে দুই দিকে দুইটা পুলি লাগানো, আর এখানে একটা অবজেক্ট রাখা। এইখানে আমি এই সাইডটাকে একটা স্ট্রিং দিয়ে কানেক্ট করলাম, আর এই সাইডটাকে ডিফারেন্ট আর একটা স্ট্রিং দিয়ে কানেক্ট করলাম এরকম। অ্যান্ড এখান থেকে একটা অবজেক্টকে ঝুলাই দিছি, এটা হচ্ছে সাপোজ আমার অবজেক্ট বি, এটা হচ্ছে অবজেক্ট এ, আর এটা হচ্ছে অবজেক্ট সি। ক্লিয়ার? সো এখন এই অবজেক্টগুলোর উপর কি কি ফোর্স কাজ করতেছে বের করি। সো যেহেতু দুইটা ডিফারেন্ট স্ট্রিং, সো আমরা এইখানে এই ওয়্যারটার ভিতরে একটা টেনশন ফোর্স ধরবো, সেটা সাপোজ T1, সেটা সি হবে। আর এই স্ট্রিংটায় আমরা দুইটাকেই, এই স্ট্রিংটার টেনশনটা আমরা অ্যাজিউম করবো এটা হচ্ছে T2, মানে থ্রু আউট দিস স্ট্রিং দ্য টেনশন ইজ T2, মানে এটা সব জায়গায় ছোট ছোট অ্যাকশন রিয়াকশন পেয়ার আছে যেগুলো হচ্ছে T2 ভ্যালুর। আচ্ছা, সো এখন এই সি অবজেক্টের জন্য যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, কয়টা ফোর্স কাজ করতেছে সি অবজেক্টের উপর বলো তো? একটা হচ্ছে উপরের দিকে T1 আর একটা হচ্ছে নিচের দিকে WC। দেন বি অবজেক্টের জন্য সেম, উপরের দিকে T2 আর নিচের দিকে WB। অ্যান্ড সিমিলারলি এ অবজেক্টের জন্য, এ অবজেক্টের উপর কয়টা ফোর্স কাজ করতেছে বলো? চারটা। একটা হচ্ছে উপরের দিকে নর্মাল ফোর্স, একটা হচ্ছে নিচের দিকে WA, একটা হচ্ছে ডান দিকে T2, আর একটা হচ্ছে বাম দিকে T1। সো এইভাবে আমরা যখনই একটা ফোর্স অ্যানালাইসিসের ম্যাথ দিবে, আমরা সবগুলো কম্পোনেন্টকে, সবগুলো অবজেক্টের জন্য আলাদা আলাদাভাবে ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে দেন ওইগুলোর ইকুয়েশন লিখে এটাকে সলভ করব। মানে এগুলোকে বলে কানেক্টেড বডিজ। যখন মাল্টিপল অবজেক্ট এভাবে থাকে এগুলোকে আমরা বলি কানেক্টেড বডিজের ম্যাথ। অ্যান্ড কানেক্টেড বডিজের, হ্যাঁ হ্যাঁ বলো। হুম হুম, এটা বডির উপরে কাজ করতেছে, সারফেসের উপর কাজ করতেছে এন। এটাই একটা কমন ভুল, সবাই এটা, আমি নিজেও একসময় এটাই ভাবতাম।
এইখানে আইডিয়াটা এরকম যে ধরো তুমি এই অবজেক্টের উপর সবসময়ই একটা কি কাজ করতেছে, ওয়েট কাজ করতেছে, যে কোনো জায়গায় ওইটা রাখো। এখন এটাকে তুমি যখন যেই মোমেন্টে এটাকে এই সারফেসের উপর ছেড়ে দিবা, ওই মোমেন্টে এই সারফেসটার উপর ও কি করবে, একটা নর্মাল ফোর্স অ্যাপ্লাই করবে, অ্যান্ড সারফেসটা ওর উপর একটা নর্মাল ফোর্স অ্যাপ্লাই করবে অ্যাজ আ রিয়াকশন ফোর্স, অ্যান্ড এই দুইটা ইকুয়াল হবে। অ্যান্ড এই অবজেক্টটাকে যদি এখানে আসলেই স্টেশনারি থাকতে হয়, তাহলে এই নর্মালটা এই ডাব্লুর সাথে ব্যালেন্সড হইতে হবে, আদারওয়াইজ ও তো নিচের দিকে চলে যাবে, রাইট? ডাব্লু যদি এনের থেকে বেশি হইতো, ও এই সারফেসটাকে নিচু করে ফেলতো, বাট আমি ধরে নিছি এই সারফেসটা নিচু হয় না, এটাই এরকমই আছে। সো ওই মোমেন্টে এন ইজ ইকুয়াল টু ডাব্লু হবে। অ্যান্ড ওইখান থেকে সেন্স করে তুমি বলতে পারো যে যেহেতু অবজেক্টটা সারফেসের উপর এন ফোর্স দিচ্ছে, সো এই এন তো আবার ডাব্লুর সমান আসছে, তার মানে অবজেক্টটা ওর ওয়েটের সমান ফোর্সই সারফেসের উপর দিচ্ছে। বাট সবসময় কি তাই? ধরো তুমি যদি এরকমভাবে আঁকো, মানে তুমি যেটা বললা যে এই ডাব্লু ফোর্সটা তো সারফেসের উপর হচ্ছে, আর সবসময় কি সারফেসের উপর ডাব্লু ফোর্স হচ্ছে? ধরো তুমি এখানে একটা অবজেক্টকে রাখলা, বাট তাকে আলগা করে একটু উপরের দিকে টেনে ধরছো, তখন কি সারফেসটা সেম অ্যামাউন্ট ফোর্স ফিল করবে? মানে ওর উপর কি সেম চাপ পড়বে? ধরো তোমার কাঁধের উপর একটা ব্যাগ আছে, কেউ একজন যদি ব্যাগটাকে একটু উপরের দিকে টেনে ধরে, তুমি একটু হালকা ফিল করবা না এটাকে? বুঝছো? তো এখানে যেটা যে তুমি যদি ওইভাবে চিন্তা করো যে সবসময় আমার ওয়েটের সমান ফোর্স এখানে অ্যাপ্লাইড হয়, এটা ভুল। এখানে ওয়েটের সমান ফোর্স অ্যাপ্লাইড হয় না, ও এইখানে একটা নর্মাল ফোর্স দেয়, অ্যান্ড একদম সাথে সাথে উইদাউট এনি টাইম ল্যাগ সাথে সাথে এই অবজেক্টের উপর একটা রিয়াকশন ফোর্স কাজ করে এন। ওকে, অ্যান্ড এখানে তুমি এই অবজেক্টটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে রাখছো অলরেডি, সাপোজ সেটা হচ্ছে এফ, অ্যান্ড এই দুইজন মিলে তখন ব্যালেন্স করতেছে কাকে? এই অবজেক্টটার ডাব্লুটাকে, তাই না? সো এখান থেকে এন সমান কত আসলো? ডাব্লু মাইনাস এফ। তার মানে তুমি বলতে পারো এরকম একটা সিচুয়েশনে আমার সারফেসের উপর তো ডাব্লু না, ডাব্লু মাইনাস এফ অ্যামাউন্ট ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তো সবসময় তার ওজনের সমান ফোর্স অ্যাপ্লাই হয় না। ক্লিয়ার? এগুলো সবই নিউটনিয়ান মেকানিক্স প্লেলিস্টে আছে। কেউ যদি এগুলো মিস করে থাকো, নিউটনিয়ান মেকানিক্স প্লেলিস্টে এগুলো আরও মানে একদম ভ্যালু দিয়ে ম্যাথ করে করে দেখানো আছে, দেখতে পারো। আমি আমার যে নিউটনিয়ান মেকানিক্স প্লেলিস্ট আছে ওইখানে আছে। আর যেমন এখানে আরেকটা এক্সাম্পল দিই, ধরো একটা অবজেক্ট, ওয়েট, তারপর একটা অবজেক্টের উপর ধরো তুমি যদি নিচের দিকে চাপ দাও, তখন তোমার কমন সেন্স কি বলে যে এটা এখন বেশি ফোর্স ফিল করবে না সারফেসটা? সো তুমি ওই যে ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে চিন্তা করো, যে অবজেক্টের উপর নিচের দিকে কাজ করতেছে এফ, উপরের দিকে কাজ করতেছে এন, নিচের দিকে আরও কাজ করতেছে ডাব্লিউ, আর সারফেসের উপর কি কাজ করতেছে সেটা আমার ক্যালকুলেশন আনার দরকার। সারফেসের উপর কাজ করতেছে এই নর্মাল ফোর্সটাই। মানে এই পুরা জিনিসটাকে আমরা দুইটা ছবিতে আঁকলাম। ক্লিয়ার? এখন এই অবজেক্টটার জন্য চিন্তা করো, এই অবজেক্টটা যদি এখানে স্টেশনারি অবস্থায় থাকে, তাহলে তার এই তিনটা ফোর্স ব্যালেন্সড। সো নিচের দিকে টোটাল ফোর্স এফ প্লাস ডাব্লু, উপরের দিকে টোটাল ফোর্স এন। সো এখান থেকে এন সমান আসছে কত? এফ প্লাস ডাব্লু। আর আমরা জানি এই রিয়াকশন ফোর্সটাই ও সারফেসের উপর অ্যাপ্লাই করে এন। সো এন ইজ ইকুয়াল টু আসছে এফ প্লাস ডাব্লু। সো তখন এই সারফেসের উপর বেশি ফোর্স অ্যাপ্লাইড হবে, মানে চাপটা বেশি পড়বে। ক্লিয়ার? এটা অনেকে তোমার নর্মাল ফোর্সের আইডিয়া ছাড়াও বুঝতে পারে, মানে তুমিও এটা আগে বুঝতে পারতা যে একটা অবজেক্টের উপর আমি যদি উপর থেকে 10 নিউটন ফোর্স দিই, এই সারফেসটার উপর এখন 10 নিউটন বেশি চাপ পড়বে ওর ওজনের থেকেও। বাট বেস্ট অপশন হচ্ছে সবসময় নর্মাল ফোর্স দিয়ে চিন্তা করা, ভুল যায় কম। ওকে, কারণ যখন ম্যাথগুলো অনেক টাফ হয় তখন এই নর্মাল ফোর্স দিয়ে চিন্তা না করলে অ্যাকচুয়ালি দেখা যায় মাথা আউলায় যেতে পারে। সো সবসময় এইভাবে ট্রাই করবা। এগুলো সবই নিউটনিয়ান মেকানিক্স প্লেলিস্টে আছে, আমি স্ট্রংলি সাজেস্ট করব ওইখানে কানেক্টেড বডিজের ভিডিওগুলো একটু দেখো। প্রত্যেকটা এই সেম এক্সাম্পলই আছে এখানে। আবার আরেকটা কেস দেখানো যায়, ধরো একটা লিফটের মধ্যে কেন আমাদের ওজন বেশি কম হইতে পারে। সাপোজ এখানে একটা লিফট আছে, অ্যান্ড সেই লিফটের মধ্যে তুমি দাঁড়ানো, অ্যান্ড এই লিফটটা যদি সাপোজ উপরের দিকে একটা অ্যাক্সেলারেশনে উঠতে থাকে, সাপোজ এ অ্যাক্সেলারেশন, সো এটার ভিতরে থাকলে তোমার ওয়েটটা বেশি হয়। আমরা এটা সবসময় দেখে আসছি, বাট এটা একটু এখন প্রুফ করে দেখি। সো এটা দুইভাবে প্রুফ করা যায়। একটা হচ্ছে যে সাপোজ তুমি নিজে যদি লিফটের ভিতরে থাকো,
এটা তোমার রেফারেন্স ফ্রেম। সো তুমি বের করতে চাচ্ছ তোমার ওজনটা এখানে কত মনে হচ্ছে। তুমি দেখতেছো যে লিফটটা যত উপরে যাচ্ছে তোমার অ্যাকচুয়ালি নিজেকে একটু ভারী মনে হতেছে। আর আমরা এই ওয়েট বলতে আসলে কি বুঝি? আমরা ওয়েট বলতে আসলে বুঝি যে আমরা নর্মালি যখন একটা সারফেসের উপর দাঁড়াই, সেই সারফেসটা আমার উপর কতটুকু রিয়াকশন ফোর্স দেয়, সেটাই হচ্ছে আমার ওয়েটের তোমার ডেফিনেশন। কারণ কি এইভাবে কেন বলি, সিম্পলি আর্থ কতটুকু জোরে টানে সেটা বলতেছি না কেন, কারণ আমরা তো সবসময় ফ্রি ফল করতেছি না, আমরা তো সারফেসের উপর দাঁড়ানো। সো ওই অবস্থায় আমার ওজন বা ওয়েট অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? ওয়েট বোঝাচ্ছে যে আমার উপর এই সারফেসটা কতটুক নর্মাল ফোর্স অ্যাপ্লাই করতেছে। কেন এটা কারেক্ট? কারণ আমিও ওই সারফেসটার উপর ওই নর্মাল ফোর্সই অ্যাপ্লাই করতেছি। অ্যান্ড এই নর্মাল ফোর্সটা আমরা দেখে আসছি যে আমার পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে আমার উপর এই নর্মাল ফোর্স অ্যান্ড আমার উপর এই নিচের ওয়েট ফোর্স এই দুটো সমান, যদি আমি এখানে স্থির হয়ে দাঁড়াই থাকতে পারি। ওকে, সো বলা যায় যে আমার উপর একটা সারফেস যত জোরে চাপ দিবে আমিও ওর উপর তত জোরেই চাপ দিব। অ্যান্ড এইটাই হচ্ছে আমার ওয়েটের সেন্সিং এর ওয়ে। যে ধরো যদি এখন তোমার ফ্লোরটা তোমার উপর আচমকা খুব জোরে চাপ দেয়, তোমার কাছে মনে হবে তুমি ভারী হয়ে গেছো। ক্লিয়ার? সো লিফটের ভিতরে এইটাই হয় যে ধরো তুমি লিফটের ভিতরে দাঁড়ানো, এটা তোমার রেফারেন্স ফ্রেম। এখন তুমি তোমার এই রেফারেন্স ফ্রেমে দেখতেছো তুমি এখানে চুপচাপ দাঁড়ানো, ধরো তুমি লিফটের বাইরে দেখতে পারো না। সো এর জন্য তোমার কোনো আইডিয়া নাই যে এই লিফট উপরে যাচ্ছে নাকি নিচে যাচ্ছে। সো তুমি ভিতরে বসে একটা ক্যালকুলেশন করলা যে আচ্ছা আমার উপর কি কি ফোর্স কাজ করতেছে, তুমি নিজের জন্যই ক্যালকুলেশন করতেছো। তুমি এরকম ড্র করলা যে আমার উপর এই লিফটটা এন ফোর্স অ্যাপ্লাই করতেছে, অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে যে আমার ওজনটা ইউজুয়াল ওজন থেকে একটু বেশি বা ইউজুয়াল ওজন থেকে একটু ডিফারেন্ট। সো আমি বললাম আমার ওজনটা যেহেতু ডিফারেন্ট, সেটাকে আমি বললাম ওইটা ডাব্লু প্রাইম। ওইটা ডাব্লুর সমান না। আমি নর্মালি আর্থে থাকলে যেরকম ওজন ফিল করি সেটা এখন আর লিফটের ভিতরে আমার কাছে মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে যে একটু চেঞ্জ আসছে। সো আমার ক্যালকুলেশন বলে যে আমি যেহেতু এখানে চুপচাপ দাঁড়ায় আছি, কোনো দিকে সরতেছি না, সো এন আর ডাব্লু প্রাইম ডেফিনেটলি ইকুয়াল। রাইট? মানে ওর উপর লিফটের সারফেসের যে আপওয়ার্ড ফোর্স মানে নর্মাল ফোর্স, সেটা ওর উপর নিচের দিকে যে একটা ওয়েট কাজ করতেছে সেটা সমান। এখন এইটাই যদি এইখানে গ্রাউন্ডে থাকা অবস্থায় কেউ বাইনোকুলার দিয়ে তোমার দিকে তাকায় থাকে, সে কীরকম দেখবে? সে দেখবে যে এখানে একটা অবজেক্ট আছে, সে দেখবে যে তোমার উপর এই লিফটের সারফেস একটা ফোর্স দিচ্ছে এন, মানে ওই যে এই নর্মাল ফোর্স যেটা তুমিও এখানে মেজার করছো। বাট সে কিন্তু দেখবে যে তোমার উপর আর্থ এখনও আগের মতো ডাব্লু ফোর্সেই টানতেছে, তার কাছে ওইটা তো ডিফারেন্ট মনে হবে না। ক্লিয়ার? সে দেখবে যে এই লিফটের সারফেসটা তোমার উপর এন ফোর্স অ্যাপ্লাই করলো আর আর্থ তোমাকে নিচের দিকে ডাব্লু ফোর্স দিচ্ছে, অ্যান্ড সে দেখতেছে যে এই দুইটা রেজাল্টেন্ট জিরো না, তুমি আসলেই এখানে একটা রেজাল্টেন্ট হিসেবে আস্তে আস্তে উপরে উঠতেছো। রাইট? সে দেখবে কি যে এই দুইটা ফোর্সের রেজাল্ট হিসেবে তুমি এই লিফটের সাথে সাথে উপরে উঠতেছো। সো এখানে নিট ফোর্সটা কত তোমার উপর? উপরের দিকে ফোর্স হচ্ছে এন, নিচের দিকে ফোর্স হচ্ছে ডাব্লু, অ্যান্ড এই দুইটা রেজাল্টেন্ট হচ্ছে কি এই যে লিফটের সাথে সাথে তুমিও এ অ্যাক্সেলারেশনে উপরে উঠতেছো, হ্যাঁ এম এ। সো এখানে এন সমান হচ্ছে, সো এই যে এন সমান ডাব্লু প্রাইম, সো ডাব্লু প্রাইম মাইনাস ডাব্লু ইজ ইকুয়াল টু এম এ। সো অ্যাপারেন্ট ওয়েট ডাব্লু প্রাইম ইজ ইকুয়াল টু ডাব্লু প্লাস এম এ। এর জন্য তোমার ওয়েটটা তোমার কাছে বেশি মনে হয়। এগুলো সবই তো নিউটনিয়ান মেকানিক্স প্লেলিস্টে ছিল, তোমরা দেখো নাই কেউ? ওইখানে ছিল তো। সিমিলারলি যে লিফট যখন নিচের দিকে নামে তখন ওয়েট কম মনে হওয়ার রিজন এইটা, যে তখন আসলে লিফটের এই যে রিয়াকশন ফোর্স দেওয়াটা কমে যায়। ওকে, সো আমার কাছেও ওয়েটটা কম মনে হয়। ক্লিয়ার? এই যে স্যাটেলাইটগুলোতে অনেক সময় আর্টিফিশিয়াল গ্র্যাভিটি ক্রিয়েট করে, সেটা কিভাবে করে? কারণ ওইখানে একটা এরকম স্ট্রাকচার বিল্ড করে দেন ওইটাকে ঘুরায়। সো ওই ঘোরানোর সময় যে সেন্ট্রিপিটাল ফোর্সটা, সেই সেন্ট্রিপিটাল ফোর্সের অ্যাগেইনস্টে আমার মানে সেই সেন্ট্রিপিটাল ফোর্সটা এখানে নর্মাল ফোর্স হিসেবে কাজ করে। সো আমার কাছে মনে হয় যে আমি মানে এখানে যদি কেউ দাঁড়ায় থাকে তার কাছে মনে হবে সে আর্থেই দাঁড়ানো আছে। ওকে, এটা দেখছো হয়তো। আচ্ছা, সো এর পরের কেস আসি। আমরা এক্সাম্পল 8-এ ছিলাম, এক্সাম্পল 9। এক্সাম্পল 9 হচ্ছে নর্মাল একটা পুলি। অনেকের পুলিতে প্রবলেম থাকে, সো আই হোপ এইটার পরে আর সেই প্রবলেমটা থাকবে না। সো এখানে একটা পুলি রাখলাম, একটা সিঙ্গেল পুলি।
পুলি অ্যাকচুয়ালি মাল্টিপলও থাকতে পারে, বাট তোমাদের সিলেবাসে মাল্টিপল পুলি নাই। সো আগের সিলেবাসে ছিল, মানে 2013-14 দিকে ছিল। সো এখানে একটা পুলির দুই সাইডে আমরা দুইটা ম্যাচ সাসপেন্ড করছি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। সো এখানে যদি দুইটা অবজেক্টের জন্য আমাদেরকে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে বলে, আর এখানে যেহেতু সুতা একটাই, তাই আমরা বলবো এই পুরো সুতায় টেনশন হচ্ছে টি। আচ্ছা, এ অবজেক্টের উপর কি কি ফোর্স কাজ করতেছে বলো তো? টেনশন আর নিচের দিকে হচ্ছে ডাব্লিউ এ। আর বি অবজেক্টের উপর টেনশন আর নিচের দিকে ওয়েট বি। তো একটা পুলিতে বেসিক্যালি এটাই হয়, দেখা যায় যে কোনো একটার ওয়েট যখন বেশি হয় এটা যে কোনো একদিকে নামতে থাকে আরেক দিকে উঠতে থাকে। পুলি একদম ডিটেলসে দেখার জন্য নিউটনিয়ান মেকানিক্স প্লেলিস্টে এটার উপর ভিডিও পাবো, সেকেন্ড ভিডিওটাই মেবি, ঠিক আছে? ওইখানে দেখো, এখানে ম্যাথ করে দেখাইছি কীভাবে করতে হয়। পুলি আমরা স্ট্যাটিক্স চ্যাপ্টারে অ্যাকচুয়ালি তেমন দেখবো না, এটা এক্সারসাইজে মেবি দুইটা ম্যাথ আছে, বাট খুবই নর্মাল। দেন 10 নাম্বার হচ্ছে একটা ইজি এক্সাম্পল দিই। ধরো এই টাইপের একটা সারফেসের উপর আমরা দুইটা অবজেক্টকে রাখছি। এই একটা অবজেক্ট এ, এই একটা অবজেক্ট বি। এখন আমি যদি এই এ অবজেক্টটাকে একটা ফোর্সের ধাক্কা দিই এফ, তখন অ্যাকচুয়ালি কি হয়, মানে কোন অবজেক্টটা কত ফোর্স ফিল করে। এটা আমরা অনেকে করতে পারি যে এই দুইটাকে একটা বড় অবজেক্ট মনে করি, অ্যান্ড সেখান থেকে দেখি যে দুইটার অ্যাক্সেলারেশন সেম, যেহেতু একসাথে লেগে আছে, সো দুইজনের অ্যাক্সেলারেশন তো অ্যাকচুয়ালি সেমই হবে। সো এফ সমান এম এ প্লাস এম বি টাইমস এ, অ্যান্ড দেন এখান থেকে এ বের করি, অ্যান্ড দেন আমরা ইন্ডিভিজুয়ালি বলি যে তাহলে এ অবজেক্টের অ্যাক্সেলারেশন এ, তাহলে এ অবজেক্টের উপর ফোর্স এটা হচ্ছে এফ মানে এ টাইমস এম এ। না, আমরা একটা ফোর্স দিচ্ছি, লাগানো থাকার ব্যাপার নাই, এখানে মাঝখানে একটা সুতা থাকলেও হবে, বাট তখন এটাকে টান দিতে হবে, ধাক্কা দিলে হবে না, কারণ সুতাগুলো তো আমরা আনস্ট্রেচিং ধরে নিই, মানে এটা স্ট্রেচ মানে ইয়া করা যাবে না, আর কি স্ট্রেচ করা যাবে না, কম্প্রেসও করা যাবে না, এটা যে ওইটা কখনো হবে না। ওইটা ওইটা হবে যদি তুমি খুব বড় ইম্পালসিভ ফোর্স ক্রিয়েট করো, আদারওয়াইজ হবে না, বুঝছো? তুমি জাস্ট তোমার সামনে দুইটা বইকে নাও, একটা সামনে আরেকটা রাখো, দেন আস্তে আস্তে ধাক্কা দাও, দেখো কি হয়। ওকে, এখানে এফ এ সমান হবে এম এ টাইমস দিস অ্যাক্সেলারেশন, ক্লিয়ার? আর এফ বি সমান কত হবে? এফ ডিভাইডেড বাই এম এ প্লাস এম বি টাইমস এম বি। এইভাবে আমরা দুইটা ফোর্সকে আলাদা আলাদা বের করতে পারি, বাট এই প্রসেসটা অ্যাকচুয়ালি সবসময় কাজ নাও করতে পারে। যখন অনেক কমপ্লেক্স স্ট্রাকচার থাকবে তখন আমাদের এইভাবে করাটা একটু টাফ হবে। আর এটাও তুমি নিউটনিয়ান মেকানিক্স প্লেলিস্টে পাবা, আমি এটা আবার দেখাই দিচ্ছি এখানে। এখানে ওভারঅল ক্যালকুলেশনটা করার আরেকটা ওয়ে আছে। তুমি এই যে জায়গাটা আছে ওদের যে কানেকশন, এই জায়গাটাকে জুম করো, বড় করে দেখো। এখানে তুমি দেখবা যে ছোট অবজেক্টটার সারফেসটা বড় অবজেক্টটার সাথে একটা ইন্টারাকশনে আসছে, ওকে? অ্যান্ড তখন এই ছোট অবজেক্টটা কি করবে, এই বড় অবজেক্টের উপর একটা অ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করবে, আমি বললাম সেটা হচ্ছে এন। তাহলে এই বড় অবজেক্টটাও ছোট অবজেক্টের উপর কি অ্যাপ্লাই করবে, সেম অ্যামাউন্টের একটা রিয়াকশন ফোর্স। এবার তুমি ডিফারেন্ট অবজেক্টের জন্য আলাদা আলাদা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো। তাহলে এই অবজেক্টের উপর কি কি ফোর্স কাজ করতেছে বলো তো? জাস্ট চিন্তা করো, এই অবজেক্টের উপর কি কি ফোর্স কাজ করতেছে। আমরা নর্মাল আর অ্যাকশন, সরি, নর্মাল আর ওয়েট গুলাকে বাদ দিয়ে চিন্তা করি, ঠিক আছে? তাহলে জাস্ট দুইটা ফোর্স থাকে। হ্যাঁ, একটা হচ্ছে এই দিকে এফ, আর একটা হচ্ছে এই যে ওর পাশের যে অবজেক্টটা আছে সে যে নর্মাল ফোর্সটা অ্যাপ্লাই করলো সেটা। এটা হচ্ছে এ অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম। অ্যান্ড দেন এই বি অবজেক্টটার জন্য যদি চিন্তা করো, বি, তার উপর কিন্তু শুধু একটাই ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে এই যে ছোট অবজেক্টটা
তার কিন্তু কোনো আইডিয়া নেই এখানে এফ ফোর্স অ্যাপ্লাই করা আছে, সে এটা জানবে কিভাবে? ওইটা তো তার উপর অ্যাপ্লাই করা না। সে শুধু দেখতেছে যে এই ছোট অবজেক্টটা তার উপর একটা নর্মাল ফোর্স অ্যাপ্লাই করতেছে, সেটা হচ্ছে এন। সো এই হচ্ছে দুইটা অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম। অ্যান্ড আমরা যদি ফার্দার এখান থেকে একটু ক্যালকুলেট করি যে এ অবজেক্টের উপর দুইটা ফোর্স এফ আর এন, হ্যাঁ সেটা এই যে এর উপর, হ্যাঁ অ্যাকশন রিয়াকশন ফোর্স নিউটনস থার্ড ল কি বলে যে একটা অবজেক্ট যদি আরেকটা অবজেক্টের উপর একটা ফোর্স দেয়, মানে তাদের মধ্যে যখন একটা ইন্টারাকশন হবে তখন একটা অবজেক্ট যখন আরেকটার উপর ফোর্স দিবে, সো এটাকে যদি আমরা F1 বলি, এটা কাজ করবে প্রথম অবজেক্ট দিয়ে অ্যাপ্লাইড সেকেন্ড অবজেক্টের উপর, F12 অ্যাপ্লাইড বাই 1 অন 2। আর রিয়াকশন ফোর্সটা কাজ করবে উল্টা দিকে, সেটা হচ্ছে F21, সেটা কাজ করবে অ্যাপ্লাইড অন 1 মানে 1 এর উপর বাই 2। বাট দুইজনের উপর আলাদা আলাদা, এমন না যে দুইয়ের উপরেই একসাথে দুইটা ফোর্স কাজ করতেছে, তাহলে তো সরতই না, তাই না? তুমি যখন একটা অবজেক্টে ধাক্কা দাও, এই দুইটা ফোর্সই যদি ওর উপরেই কাজ করতো, ধরো একটা বইকে যদি ধাক্কা দাও, তো এখানে তোমার অ্যাকশন আর রিয়াকশন দুইটাই যদি বইয়ের উপরেই কাজ করতো, তাহলে তো বইটা মুভি করতো না, বা সে তো সরে। কারণ আসলে বইটা তোমার উপর ফোর্স অ্যাপ্লাই করতেছে আর তুমি বইয়ের উপর ফোর্স অ্যাপ্লাই করতেছো, দুইটা ডিফারেন্ট। ক্লিয়ার? আমাদের অ্যাকচুয়ালি 9-10-এর ঝামেলা হলো এই নিউটনের থার্ড লটা ঠিক মতো শিখায় না। নিউটনের থার্ড ল এরকম এক্সাম্পল দিয়ে শিখায়, তুমি যদি কাউকে একটা থাপ্পড় মারো, সেও উইঠা তোমাকে একটা থাপ্পড় মারলো, এটা নাকি নিউটনের থার্ড ল। মোটেও না, এটা কমপ্লিটলি ডিফারেন্ট আইডিয়া। সো যেটা বলছিলাম, এখানে একটা অবজেক্টের উপর দুইটা ফোর্স কাজ করতেছে, একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে এন। অ্যান্ড আমরা তাহলে বলতে পারি এই অবজেক্টটার উপর দুইটা ফোর্সের জন্য একটা নিট ফোর্স ক্রিয়েট হলো এফ মাইনাস এন, অ্যান্ড সেটা এই এ অবজেক্টটার উপর একটা অ্যাক্সেলারেশন ক্রিয়েট করতেছে এ, সেটা হচ্ছে এম এ টাইমস এ, ইকুয়েশন নাম্বার 1। অ্যান্ড সিমিলারলি বি অবজেক্টের উপর শুধু একটাই ফোর্স কাজ করতেছে এন, আর সেটাই ওর একটা, হ্যাঁ বলো। ওইটা ইনডাইরেক্টলি, হ্যাঁ ওইটা ইনডাইরেক্টলি, এটাই একটু পরে ক্লিয়ার হবে। মানে আমরা জাস্ট এখন ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে একদম ডিরেক্টলি কোন কোন ফোর্স কাজ করতেছে সেইগুলো নিয়ে কাজ করতেছে। ক্লিয়ার? তুমি একটু পরেই দেখবা যে এটা কিভাবে আসে। তুমি যেটা বলছো আমি বুঝতে পারছি। সো এন সমান কত হবে? এটারও অ্যাক্সেলারেশন এ, সো এম বি টাইমস এ, অ্যান্ড দেন এই এন এর ভ্যালু এখানে বসাও। সো এফ মাইনাস এম বি এ ইজ ইকুয়াল টু এম এ এ, অ্যান্ড দেন এখান থেকে কি লেখা যায়? এফ ইজ ইকুয়াল টু এম এ প্লাস এম বি এ, যেটা আমরা একদম প্রথমে কমন সেন্স দিয়েই বুঝে গেছিলাম। মানে ওই ভিতরের অ্যাকশন রিয়াকশন পেয়ারটাকে আমরা ইগনোর করেও যেটা ধরতে পারছিলাম। অ্যান্ড এখন যদি তুমি এখান থেকে এ এর ভ্যালু পেয়ে যাও, এ কত? এফ ডিভাইডেড বাই এম এ প্লাস এম বি, তাহলে এই বি অবজেক্টের উপর ফোর্স কত? এন সমান এম বি এ ইজ ইকুয়াল টু এম বি টাইমস এফ ডিভাইডেড বাই এম এ প্লাস এম বি, যেটা অয়ন বললা যে আসলে বি অবজেক্টের উপরেও তো এফ এর একটা পোর্শন কাজ করতেছে। এই হচ্ছে সেই পোর্শন যে এফ এর এত টাইমস ডিভাইডেড হয়ে বি এর উপর কাজ করতেছে আর বাকিটুক এ এর উপর কাজ করতেছে। ক্লিয়ার অয়ন? বুঝতে পারছো এবার? সো আমি, হ্যাঁ 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 প্রপোর্শনালি, যেটা যত বড় অবজেক্ট তার উপর তত বেশি ফোর্স কাজ করে। বুঝছো? আচ্ছা, সো এটা আই হোপ বুঝতে পারছো। এরকম ম্যাথ আমরা ম্যাথে দেখবো না, বাট আমি যেহেতু স্ট্যাটিক্স পড়াচ্ছি ভাবলাম একবারে সব আইডিয়াগুলো যাতে তোমার মাথায় থাকে, যাতে যে কোনো ম্যাথ আসলেই পারো। আর এগুলো নিউটনিয়ান মেকানিক্সের ভিডিওতে আছে, এখানেও পাবা। দেন 11, আমরা আর কয়েকটা দেখে শেষ করব। 11 নাম্বারটা সাপোজ এরকম ড্র করি। এটা একটা ফিক্সড একটা সারফেস এল শেপের, এটার এই পাশে একটা পুলি লাগানো আছে, আর এখানে একটা অবজেক্ট রাখছি আমি, এটা হচ্ছে একটা স্ট্রিং।
আচ্ছা, এখানে একটা অবজেক্ট আছে আর এখানে আরেকটা পুলি আছে সামহাউ, এটাকে আরেকটা কিছুর সাথে ঝুলাই রাখছি। আর এখানে আমি একটা স্ট্রিং এইভাবে নিয়ে গেছি। এখান থেকে এদিকে, অ্যান্ড দেন আমি এইটাকে আবার নিচে একটা অবজেক্টের সাথে ঝুলাইছি। সো এটা অবজেক্ট এ, এটা অবজেক্ট বি। তো এখানে এ অবজেক্টের উপর কি কি ফোর্স কাজ করতেছে দেখি। এই অবজেক্টের উপর ফার্স্ট অফ অল তার ওয়েট কাজ করতেছে নিচের দিকে, ডাব্লিউ এ। এই অবজেক্টের উপর এই সারফেসটা একটা নর্মাল ফোর্স অ্যাপ্লাই করতেছে উইচ ইজ এন। তারপর এই অবজেক্টের উপর এই দিকে সুতার টেনশন কাজ করতেছে টি। এখানে যেহেতু একটাই সুতা অ্যান্ড আমি তাকে কোথাও কোনো ধরনের গিট দেই নাই, সো এটা টেনশনটা থ্রু আউট দ্য স্ট্রিং সেম থাকবে। ক্লিয়ার? আর এই অবজেক্টটার জন্য, বি অবজেক্টের জন্য জাস্ট সিম্পলি দুইটা ফোর্স, একটা হচ্ছে উপরের দিকে টি আর একটা হচ্ছে নিচের দিকে ডাব্লিউ বি। সো অ্যাকচুয়ালি তোমার সব ম্যাথে এরকম ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাটা খুব বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আরও দুইটা এক্সাম্পল দেই, তারপর ক্লোজ করি। 12 নাম্বার, এটা একটা বড় পুলি, একটু ছবিটা বেখাপ্পা লাগতেছে বাট এটা জাস্ট বড় পুলি। আর সেই বড় পুলির সাথে এটা লাগানো এই দুটা স্ট্রিং, আর এখানে আরেকটা স্ট্রিং দিয়ে ডিফারেন্ট করে আরেকটা অবজেক্ট রাখছি। তো এটা স্টেশনারি থাকতেও পারে, নাও থাকতে পারে, আমরা ওইটা জানি না, হয়তো স্টেশনারিতে আছে। তো এখানে আমি অনেক কিছু বলে দিলাম, যে ধরো এই সারফেসের সাথে এইটার ফ্রিকশন ফোর্স F1, এই সারফেসের সাথে এই অবজেক্টের ফ্রিকশন ফোর্স F2। আর এই যেহেতু এটা একটা স্ট্রিং, এই যে এই পুরাটা হচ্ছে একটা স্ট্রিং, এইখানে এই ইয়েলোটা হচ্ছে একটাই স্ট্রিং, সো এইটার থ্রু আউট দ্য স্ট্রিং একই টেনশন ফোর্স থাকবে। সো আমি এটাকে T1 বললাম। আর এইটা যেহেতু আলাদা একটা স্ট্রিং, আমি এইটার টেনশনটাকে বললাম T2। সো এখন একটা একটা করে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি। সো এ অবজেক্টের জন্য ফ্রি বডি ডায়াগ্রাম, উপরের দিকে নর্মাল ফোর্স N1 অর NA, নিচের দিকে ওয়েট ফোর্স WA, ডান দিকে T1, বাম দিকে ফ্রিকশন। তারপর বি অবজেক্টের জন্য, কারো কি এগুলো টাফ লাগতেছে? কেউ কি আসো যে কিছু বুঝতেছো না? এরকম ইজি লাগার কথা, একদমই সহজ, জাস্ট সিম্পলি একই ওয়েতে সবগুলোর ফ্রি বডি ডায়াগ্রাম বের করতে হয়। বি অবজেক্টের উপর উপরের দিকে NB কাজ করতেছে, নিচের দিকে WB কাজ করতেছে, এখানে বাম দিকে কাজ করতেছে T2, আর ডান দিকে কাজ করতেছে ফ্রিকশন। ক্লিয়ার? এবার আসি এই নিচেরটা সি অবজেক্টের জন্য। সি অবজেক্টের জন্য শুধু তিনটা ফোর্স কাজ করতেছে, একটা হচ্ছে দুইটা ফোর্স কাজ করতেছে, একটা হচ্ছে T2 আর একটা হচ্ছে নিচের দিকে ওয়েট। কথা হচ্ছে এই T1 আর এই T2-র মধ্যে সম্পর্ক কি, সেটাকে আবার এভাবে লিখতে পারি। আমরা যদি এই পুলিটার জন্য একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, নিচের পুলির জন্য, সো তার উপর এই দুই দিকে কাজ করতেছে T1 আর নিচের দিকে কাজ করতেছে তার নিজের ওয়েট, ধর WP, W পুলি, আর
আচ্ছা, অ্যাকচুয়ালি পুলিগুলোকে ম্যাচলেস ধরা হয়, সো আমি ওইটা আনবো না, বাট রিয়েল লাইফে ম্যাচ থাকে। আবার এই পুলিটার উপর এই টেনশনটা কাজ করতেছে নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ, এই দুইটা অবজেক্ট যত বামের দিকে আসবে এই পুলিটাও আস্তে আস্তে তত নিচের দিকে নামবে। এটা অনেক কমপ্লেক্স, এটা ইউনিভার্সিটিতে উঠলে শিখবা, বাট এখানে আমরা ওই ম্যাথ করবো না, জাস্ট ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাটা অ্যাটলিস্ট শিখাই দিই, যাতে তুমি পরবর্তীতে ঝামেলা না পড়ো। সো এখানে এই পুলির উপর কাজ করতেছে অ্যাকচুয়ালি তিনটা ফোর্স, T1, T1 আর T2। ওকে, আর ইকুইলিব্রিয়ামে যদি থাকে তাহলে এইগুলো সবার রেজাল্টেন্টগুলো 0 0 করে হবে। যেমন এই চারটা ফোর্সের রেজাল্টেন্ট 0 হবে, এই চারটার 0 হবে, এই তিনটার 0 হবে, এই চারটা 0 হবে। তো তখন এই পুরো সিস্টেমটাই আলটিমেটলি ইকুইলিব্রিয়াম থাকবে। ক্লিয়ার? দেন 13 নম্বর, লাস্ট ওয়ান। 13 নম্বরটা এরকম যে এখানে একটা ওয়েজ রাখলাম, আর এই হচ্ছে একটা সারফেস। সারফেস এটা ফিক্সড না, এটা মুভ করতে পারবে আর কি। আর এইটার উপর আমি একটা পুলি লাগাইলাম, অ্যান্ড অ্যান্ড এই পুলির উপর দিয়ে আমি একটা সুতাকে এই পাশে নিছি, আর ওইটাকে টেনে এই দিকেও আনছি। মানে পুলিটা জাস্ট একটা স্লাইডার, আর এখানে আমি একটা অবজেক্টকে ঝুলাইলাম। সো আমি এই দিক থেকে ধরো এফ ফোর্সে এটাকে টানতেছি। এফ ফোর্সে টানা মানে এই সুতাটায় আমি অ্যাকচুয়ালি টি টেনশন ক্রিয়েট করতেছি। আমি বললাম যে এই সুতাটায় আমি টি টেনশন ক্রিয়েট করছি। ফোর্স মানে ওইটার টেনশন না, বাট আমি ধরলাম এটার উপর এটা ইকুইলিব্রিয়ামে রাখছি, সো এটা টি টেনশন ক্রিয়েট করছি। সো এই পুরো ওয়্যারে কি একই টেনশন কাজ করবে সব জায়গায়? সো এই অবজেক্টটার উপর কি কি ফোর্স কাজ করতেছে? এই অবজেক্টটার উপর এইদিকে কাজ করতেছে টেনশন ফোর্স, এইদিকে কাজ করতেছে নর্মাল ফোর্স, এইদিকে কাজ করতেছে ডাব্লিউ। আর এই ওয়েজটার উপর কি কি কাজ করতেছে? আমরা এখানে এই সারফেসটাকে ফ্রিকশনলেস বললাম নিচেরটা, সো ও এখানে স্লিপ কাটতে পারবে। হ্যাঁ হ্যাঁ, বাঁকা করে আঁকাটাই বেটার। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, তুমি একটু কমন সেন্স খাটায় বলো তো, যদি এভাবে একটা অবজেক্টকে টান দাও আর এখানে যদি ফ্রিকশন খুবই কম হয়, কি হইতে পারে? এই নিচের অবজেক্টটার সাথে কি হইতে পারে? সে কোন দিকে যাবে বলো তো? ডান, মানে ধরো তার ফ্রিকশন নাই, সো সে ডান দিকে যাবে না এটা যখন টান দিবা? মানে হ্যাঁ হ্যাঁ, মানে কাইন্ড অফ এই অবজেক্টটা ওর উপর একটা চাপ দিয়ে দিয়ে ওকে সরাবে। সো আসলেও তাই হয়, মানে এই অবজেক্টটা এই ওয়েজটার উপর কি সেম অ্যামাউন্টের নর্মাল ফোর্স অ্যাপ্লাই করবে এখানের মতো, আবার এই ওয়েজটার এদিকে কাজ করতেছে ওর নিজের ওয়েট ডাব্লিউ অফ ওয়েজ, আর এই ওয়েজটার উপর এই সারফেস আবার যতটুকু নর্মাল ফোর্স দিচ্ছে দিচ্ছে সেইটা কাজ করবে এন অ্যাট অফ ওয়েজ। আর এইটার সাথে যেহেতু পুলিটাও লাগানো, পুলিটা যেহেতু এই ওয়েজটার একটা পার্ট, সো সেইখানে আবার দুইটা টেনশন কাজ করছে, একটা এইদিকে আর একটা এইদিকে। খুবই কমপ্লেক্স, বাট শেখাটা ভালো। দেখো, একটু নিজে বোঝার ট্রাই করো কেন এরকম হইলো। এই অবজেক্টের উপর টেনশনটা আমি আঁকছি এইদিকে, আর এই ওয়েজটার জন্য টেনশন হয়েছে এইদিকে আর এইদিকে। সো এটা একটু বাসায় চিন্তা করো কেন এরকমই হয়েছে, ঠিক আছে? একদিকে হওয়ার রিজনটা কি সেটা বলো আগে। একদিকে কেন হবে? তুমি এই পুলির পার্সপেক্টিভ থেকে চিন্তা করো, এটার দুই দিকেই সুতাটা টান টান, তাই না? সো দুই দিকে হবে না? এখানে এই পুলিটা এই স্লোপটার একটা পার্ট, ওর সাথে একদম স্টিক করে দেওয়া, মানে ও এখান থেকে সরবে না। মানে পুলি সরলে এই স্লোপটাও সরবে, ঠিক আছে? আচ্ছা, এটা বেশি টাফ লাগলে ইগনোর করতে পারো, আর কেউ যদি বুঝে থাকো ভালো।